মিস্টার নেহাল, ইউ আর প্রেগন্যান্ট। ডক্টর আদিত্য বললেন ভীষণ উত্তেজিত ভাবে। নেহাল হাসপাতালের বেডে শুয়েছিল লম্বা হয়ে। কথাটা শোনামাত্রই সে লাফিয়ে উঠে বসল, মুখে তির্যক ভাব রেখে জিজ্ঞেস করে, হোয়াট ইজ দিস ডক্টর? যোগ করতেছেন আমার সাথে? আজব, আমি কেন যোগ করব আপনার সাথে? রিপোর্টে যা বলছে তাই তো জানালাম। নেহাল বিস্মিত চোখে তার পাশে বসে থাকা স্ত্রী চন্দ্রিকার দিকে তাকায়। চন্দ্রিকা ভয়ার্ত চোখে নেহালের দিকে তাকিয়ে ডক্টর বিড়বিড় করলেন, ও গড, হাউ ইজ দিস পসিবল? নেহাল বলল, আমার মনে হয় কোনো মহিলার রিপোর্ট আর আমার রিপোর্ট নিয়ে ঝামেলা হয়েছে। নয়তো একজন পুরুষ হয়ে আমি কিভাবে প্রেগন্যান্ট হব বলেন? ডক্টর আদিত্য এক মুহূর্ত কিছু একটা ভেবে বললেন, আপনি বসুন, আমি আপনার আল্ট্রাসোনোগ্রাফি করানোর ব্যবস্থা করছি। নতুন বাসায় ওঠার কয়েকদিন পর থেকে নেহালের পেটে অত্যন্ত ব্যথা। সকাল সকাল অথবা বিকালের পর ব্যথাটা যেন হঠাৎই বাড়ত। নেহাল প্রথমে ভেবেছিল গ্যাস্ট্রিক, ওষুধ নিত নিয়ম করে, কিন্তু ব্যথার পরিবর্তন হলো না। চন্দ্রিকা চালপোড়া পানি পর্যন্ত খাইয়েছিল ব্যথা গায়েব করার জন্য। তার মতে তাদের গ্রামে এই টোটকা ওষুধ পেটের যেকোনো ব্যথা সমাধানের জন্য একেবারে খাঁটি। অথচ সেটাতেও যখন কাজ না হয়ে উল্টো ব্যথা দিনকে দিন বাড়ছিল, অফিস থেকে ছুটি নিয়ে নেহাল তখন চলে আসে হাসপাতালে ডাক্তার দেখাতে। অথচ এরা কি বলছে? আল্ট্রাসোনোগ্রাফির ব্যবস্থা করা হলো। এবার ডক্টর আদিত্যর সাথে ডক্টর সাকিবও যোগ দিলেন। চিন্তিতভাবে বেডের উপর শুয়ে থাকে নেহাল। তার পেটে কিছু ওষুধ মাখানো হয়। তারপর একটা মাউসের মতো মেশিন ঘোরানো হলো। ডক্টর দুজন, নেহাল, চন্দ্রিকা, সকলেই শ্বাসরুদ্ধ অবস্থায় কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা কিছু ভেসে ওঠে মনিটরে। হালকা হালকা নড়ছে জিনিসটা। ডক্টর আদিত্য আর সাকিব একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। নেহাল আন্তক নিয়ে জিজ্ঞেস করে, ওটা কি আমার পেটে? আপনার বাচ্চা মিস্টার নেহাল, যার বয়স 2 মাস। অথচ কতটা বড় হয়ে গেছে মাত্র 2 মাসেই। চন্দ্রিকার চোখে পানি টলমল করে। এ কোন মুসিবতে পড়ল তারা? আর নেহাল বিস্ময় হতবাক। ডক্টর সাকিব বলল, কেসটা জটিল, আপনারা বাড়ি ফিরে যান, আমরা বোর্ড মিটিং বসাবো এ ব্যাপারে। দরজার তালা খুলে গুটি গুটি পায়ে ঘরে ঢোকে দম্পতি। নেহাল কোনোমতে হেঁটে এসে ডাইনিং টেবিলে ধপ করে বসে পড়ে গ্লাসে পানি ঢেলে এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। তা চন্দ্রিকা পাশের চেয়ারে বসে নিঃশব্দে কাঁদছে। অনেক ভয় পেয়ে গেছে মেয়েটা। নেহাল নিজেও কি কম ভয় পেয়েছে নাকি? চন্দ্রিকার এক হাতের উপর হাত রেখে নেহাল আশ্বতের গলায় বলল, চন্দ্রি কাঁদে না প্লিজ। আমরা কাল অন্য হাসপাতালে যাব। হতে পারে মেশিনটাই খারাপ ছিল। সব ঠিক হয়ে যাবে, প্লিজ কাঁদে না। চন্দ্রি সে সব কথার পাত্তা দিল না। কান্নারত অবস্থায় বলল, আমি আগেই বলেছিলাম তোমায়, এই বাড়িটাই কোনো সমস্যা আছে, কিন্তু তুমি শুনো নাই। এখন বুঝো কোথা থেকে কি হয়ে গেল। নেহাল শুকনো মুখে রুমটায় চোখ বুলায়। এখন তো তারও মনে হচ্ছে এই বাসাটাই যত গন্ডগোলের মূল। 3 মাস আগে নেহালের অফিস আর তার বাসার দূরত্ব অত্যন্ত বেশি, যার ফলে প্রতিদিন অফিস যেতে তার দেরি হয়। আর ফলাফল বসের ঝাড়ি, বেতন থেকে টাকা মাইনাস। তাই বাসা খুঁজতে নেমে পড়ে নেহাল। পেয়েও যায়। তার অফিস থেকে মাত্র 20 মিনিটের দূরত্বেই একটা বাড়ি। বাড়িটা একতলা, 4টে রুম, 2টো তালা মারা, আর 2টো রুম খোলা। বাড়িটার সামনে বিছানো ছোট একটা বাগান, পেছনে একটা পুকুর, তাতে বাঁধানো সিঁড়ি, আর সারি সারি নারিকেল গাছ। নেহালের অনেক মনে ধরে বাড়িটা। পরের দিনই গাড়িটি বস্তা নিয়ে হাজির হয় বাড়িতে। চন্দ্রিকারও পছন্দ হয় ভীষণ। এরকম একটা নির্জন নিরিবিলি বাড়ি সে খুঁজছিল এতদিন যাবত। এরকম বাড়িতে লেখালেখি করে শান্তি আছে। ফেসবুকে টুকটাক লেখালেখি করে চন্দ্রিকা। তবে সামনের বইমেলায় তার বই আসবেই। ভ্যানওয়ালা এবং নেহাল মিলে ঘরে আসবাবপত্র আনছে, গোছাচ্ছে। চন্দ্রিকার কোনো কাজ নেই, তাই সে হেঁটে হেঁটে চলে আসে বাড়ির পেছনটায়, পুকুরের কাছে।
পুকুরের পানিটা স্পষ্ট নীল, যেন কেউ নীল রং ঘষে ঘষে লাগিয়ে রেখেছে। চন্দ্রিকা ধীর কণ্ঠে বিড়বিড় করে, ওয়াও, এত সুন্দর পুকুর। একটা প্রবল আকর্ষণ অনুভব করে সে। হেঁটে হেঁটে পুকুরের আরো সামনে যায়। সিঁড়ি বেয়ে নামতে থাকে নিচে। এমন সময় পেছনে থেকে চেঁচিয়ে ডাকে নেহাল, চন্দ্রি, এই চন্দ্রি। চন্দ্রিকার সম্মোহন ছুটে যায়। সে তাড়াহুড়ো করে উঠে আসে উপরে। নেহাল ঘামে ভেজা কর্কশ কণ্ঠে বলে, একটু কাজে হাত তো লাগাও। এখন থেকে তো এখানেই থাকবা, ঘুরে ঘুরে দেখার সময় পাবা অনেক। চন্দ্রিকা সে সব কথা আমলে না নিয়ে পাল্টা বলল, দেখো না, পুকুরটা কি জোস, পুরাই নীল। আমি আমার লাইফে এত নীল পুকুর দেখি নাই। নেহাল তাকায় পুকুরের দিকে। সে খেয়ালই করেনি এতক্ষণ। আসলেই তো, পুকুরটা অনেক নীল। নেহাল সেদিকে কতক্ষণ চেয়ে থেকে শক্ত গলায় চন্দ্রিকাকে বলল, একদম পুকুরের ধারে কাছে যাবা না, বুঝছো? চন্দ্রিকা মুখ বাঁকায়। কেন কেন যাব না? বিষের রঙও কিন্তু নীল হয় চন্দ্রি। আমার কাছে পুকুরের এই রং একেবারেই সুবিধা লাগছে না। তুমি বরং এর আশেপাশে যেও না, কেমন? চন্দ্রিকা হাসল। তুমি বলতে চাইছো এটা একটা বিষাক্ত পুকুর? বলতে চাইছি না, বলছি, ধুরো, পুকুর আবার বিষাক্ত হয় নাকি? হয় হয়। এবার কথা বাদ দিয়ে ভেতরে আসবেন মহারানী। একটু কাজে হাত লাগান। আমার দুপুরের মধ্যে সব গুছিয়ে অফিস যেতে হবে। খুব জরুরি একটা মিটিং আছে। হুম হুম, লাগাচ্ছি হাত। সকল আসবাবপত্র জায়গা মতো সেট করে টুকটাক ঘরের কাজে হাত লাগিয়ে নেহাল অফিসের উদ্দেশ্যে চলে যায়। ফিরতে সন্ধ্যা হবে তার। চন্দ্রিকার ক্লান্ত লাগছিল ভীষণ। তাই আগে ঢোকে বাথরুমে গোসল করার জন্য। বাথরুমটাও আদিকালের ডিজাইনের, তবে বেশ বড়। পাক্কা 30 মিনিট সময় নিয়ে স্নান সারে ভিজে চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে আসে রান্নাঘরে রান্না করার জন্য। গরম ভাত, ঝাল আলু ভর্তা, ভেন্ডি ভাজি আর বেগুন ভাজা। শর্টকাটে রান্না শেষ করে। দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেল সময়টা। শরীর মুইয়ে যাচ্ছে বারে বার। চন্দ্রিকা বিছানায় এসে শুতেই গভীর ঘুমে তলিয়ে যায়। ম্লান আলো আসছে ভেতর থেকে। চন্দ্রিকা কাপা কাপা পায়ে সেদিকে আগায়। ভেতর থেকে একটা মেয়ের তীব্র ভঙ্গানি স্পষ্ট। চন্দ্রিকার পায়ের সাথে সাথে এবার হৃদয়টাও কাঁপতে শুরু করে। ধকধক ধকধক করছে বুকের ভেতরটা। রুমের ভেতরে ঢুকতেই দেখে একটা মেয়ে তার হাত পা বিছানার সাথে বেঁধে ফেলে রেখেছে। শরীরে একটা সুতো পর্যন্ত নেই। আর দুইটা ছেলে মেয়েটার জরায়ুমুখে কিছু একটা ঢুকিয়ে ভেতরটা ক্ষতবিক্ষত করে তুলছে। চন্দ্রিকার শরীরটা ভয়ে কেঁপে উঠে থরথর করে। চেঁচিয়ে বলে, প্লিজ স্টপ ইট। ছেলে দুটো কিন্তু থামে না। তাদের কাজ তারা চালিয়ে যায়। চন্দ্রিকা পেছনে ফিরে দৌড় লাগায়। অথচ রাস্তা আর ফুরায় না। বুকটা হাঁপড়ের মতো উঠানামা করছে। ঘুম ছুটে যায়। চন্দ্রিকা ধরফর করে উঠে বসে। বাহিরে ভরা সন্ধ্যা। আকাশের আলো নিভে যাচ্ছে ধীরে ধীরে। পশ্চিমে কেউ লাল কমলাটে রং ঘষে দিয়েছে যত্ন সহকারে। চন্দ্রিকা ডাইনিং রুমে এসে পানি খায়, খিদেই পেট চোচো করছে তার। রান্নাঘরে আসে। একটা প্লেটে ভাত বাড়ে। একটু আলু ভর্তা তুলে নেয় পাতে। বেগুন ভাজা যেই বাটিতে রেখেছিল সেটার ঝাঁপ খুলতেই দেখে একটা বেগুনও নেই। সব হাওয়া। একটা শীতল ঘাম ফোটা চন্দ্রিকার শিরদাঁড়া বেয়ে গড়িয়ে পড়ে। বাসায় শুধুমাত্র সে একা। তবে কে খেল? তন্ন তন্ন করে সব বাটি, পেয়ালা, পাতিলে খুঁজতে থাকে, কিন্তু বেগুন ভাজা হাওয়া মানে একেবারেই হাওয়া। দূর আকাশে স্পষ্ট আল্লাহর আজান ভেসে আসে। চন্দ্রিকা মাথায় কাপড় তুলে নেয়। ভয়ে বুকটা ধরফর করছে আবারও। এমন সময় বাজে কলিং বেল। চন্দ্রিকা দৌড়ে এসে দরজা খুলে। নেহাল দাঁড়িয়ে। চন্দ্রিকা 1 সেকেন্ড সময় নিয়ে ঝাঁপিয়ে পড়ে কাঙ্ক্ষিত মানুষের বুকটায়। নেহাল বিস্মিত গলায় জিজ্ঞেস করে, তুমি কাঁপছো কেন চন্দ্রি? একা বাড়িতে ভয় পেয়েছিলে? চন্দ্রিকা নিজেকে শক্ত করল। মুখ তুলে কোনো রকমে বলল, তোমার কি আমাকে ভীতু মনে হয়? আমি পাবো ভয়? মোটেও না। নেহাল হাসল। রুমে ঢুকে ডাইনিং টেবিলে গিয়ে বসল। ভেবে বলছো তো?
এই পুরো বাড়িতে কিন্তু আমরা দুই টোনাটুনি, আর কেউ নেই। চন্দ্রিকা ঢোক লুকিয়ে বলল। আমি সত্যিই ভয় পাই না নেহাল। চন্দ্রিকা লাইট জ্বালিয়ে দেয় রুমের। নিজ থেকে জিজ্ঞেস করে, আচ্ছা, অন্য রুম দুটোয় তালা দেওয়া কেন? আমিও জানি না। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতে সে বলল ওগুলোতে নাকি তাদের আসবাবপত্র দিয়ে ভরা, তাই। বাড়িওয়ালা কোথায় থাকে? নারায়ণগঞ্জ। ওখানে আরেকটা বাড়ি আছে তাদের, সেখানেই। ওহ, তো ম্যাডামের প্রশ্নের ঝুড়ি শেষ হলে খাবার বাড়েন। অনেক খিদা লাগছে। খিদার নাম শুনতেই চন্দ্রিকার পেটের ভেতর গুটগুট করে উঠল। সে ব্যস্ত পায়ে রান্নাঘরে যেতে যেতে বলল, তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। রান্নাঘরে যাওয়া মাত্রই আরেকটা শক খেল চন্দ্রিকা। বেগুন ভাজাগুলো বাটিতেই পড়ে আছে। তাহলে তখন যে হাজার খুঁজেও পেল না। সে কি পাগল হয়ে গেল, নাকি ঘুম থেকে উঠার কারণে ঠিকঠাক দেখেনি? এমনটা এর আগে কখনো হয়নি তার সাথে। চন্দ্রিকা বিড়বিড় করে বলল, কি অদ্ভুত। খাবার টেবিলে খাবার গুছিয়ে রাখে চন্দ্রিকা। নেহাল ফ্রেশ হয়ে এলে দুজনে একসাথে বসে খাওয়াটা শেষ করে। খাওয়া শেষে নেহাল বিছানায় গা এলিয়ে দেয়। শরীরটা একদম ছেড়ে দিয়েছে তার। চন্দ্রিকা টেবিল গুছিয়ে বিছানায় এসে বসা মাত্রই নেহাল বলল, ডার্লিং, আরেকটা কাজ দিব এখন, প্লিজ কাজটা করে দাও। চন্দ্রিকা মৃদু হেসে বলল, এমন ভাবে বলছো যেন তুমি কিছু বললে আমি করি না। আচ্ছা, কি কাজ বলো? এক কাপ চা। তোমার হাতের চা না খেলে মোর পরাণ যে জোড়ায় না। নেহাল কথা খানা বলল, সুর করে করে। চন্দ্রিকা খিলখিলিয়ে হেসে উঠল। নেহাল, ইউ আর সাচ এ সুইটি। আমি যাচ্ছি, জাস্ট 5 মিনিট দাও। চন্দ্রিকা চলে যায়। নেহাল বুকে প্রশান্তি নিয়ে চোখ দুটো বুজে। চোখের পাতায় ভেসে আসে 4 বছর আগের সেই দিনটি। 4 বছর আগে, এক শুক্রবার, অফিস ছুটির দিন। সন্ধ্যার পরে নেহাল আর তার বন্ধু জুয়েল মিলে বাড়ি যায়। জুয়েল সচরাচর ড্রিঙ্কস করত, কিন্তু নেহাল এর আগে কখনোই করেনি। সেবারই প্রথম যাওয়া, তাও জুয়েলের খপ্পরে পড়ে। এক ছিপ ড্রিঙ্কস নিতেই নেহাল বেসামাল হয়ে পড়ে। মাতালের মতো এদিক সেদিকে ছোটাছুটি লাগায়। জুয়েল বুঝল ব্যাপার বেগতিক, তাই নেহালকে ধরে তার বাসায় নিয়ে আসে। নেহাল থাকত তখন বাড়িধারায়, এক বিল্ডিং এর 6 তলায়, একাই। জুয়েল বাড়ির অ্যাড্রেস জানত, কিন্তু জানত না কত তালায়। এর আগে কোনোদিনই এই বাসায় আসা হয়ে ওঠেনি তার। নেহালকে জিজ্ঞেস করলে নেহাল উত্তরে বলে, -5 তলা। জুয়েল নিয়ে যায়। 5 তলায় 2টো ইউনিট, একটার দরজায় তালা মারা, আরেকটা তালা ছাড়া। জুয়েল তালাছাড়া ফ্ল্যাটটার কলিং বেল চাপলে বেরিয়ে আসে গোলগাল চেহারার এক প্রিয়দর্শিনী। জুয়েল থতমত খায়, বলে, এটা তো নেহালের ফ্ল্যাট। মেয়েটা তীক্ষ্ণ কণ্ঠে বলল, এখানে কোনো নেহাল থাকে না। জুয়েল এক কাঁধে ভর দিয়ে নেহাল তখন ঝিমাচ্ছিল। উঁচু কথায় সে পিটপিট করে চোখ খুলে বিড়বিড় করে বলে, আমার বউ। মেয়েটা তৎক্ষণাৎ দুভ্রু কুঁচকে ফেলে। কিছু বলতে নেওয়ার আগেই নেহাল ঝুঁকে গিয়ে বমি করে দেয়। বমির কিছু অংশ গিয়ে পড়ে চন্দ্রিকার গায়ে, পায়ে। এভাবেই প্রথম পরিচয় হয়েছিল দুজনার। তারপর 4 মাস দেখাদেখির পালা। তারপর 2.5 বছর চুটিয়ে প্রেম করে ফ্যামিলি সহমতে বিয়ে। আহ, জীবন কত সুন্দর! হঠাৎই চন্দ্রিকার তীক্ষ্ণ কণ্ঠ সমস্ত ভাবনার সুতো ছিঁড়ে ফালা ফালা করে দিল। চন্দ্রিকা চেঁচিয়ে ডাকছে, চা পাতি কই? এই নেহাল, এই বয়রা, চা পাতি কই রাখছ? নেহাল বিষ মুখে রান্নাঘরে আসে। চন্দ্রিকা কোমরে হাত গুজে দাঁড়িয়ে। বলছিলাম সবকিছু গুছিয়ে রাখতে, কিন্তু কোথায় যে কি রাখছ কিচ্ছু খুঁজে পাই না। নেহাল বিনা বাক্যে মিটসেলফের উপর আঙুল তাক করে। ওইটা কি, আমার মাথা নাকি তোমার মাথা? চন্দ্রিকা চেয়ে দেখে এতক্ষণ যেখানে তন্নতন্ন করে চা পাতি খুঁজছিল সেখানেই আছে জিনিসটা। অথচ সে পেল না। চন্দ্রিকা হতবাক হয়ে পড়ে আমতা আমতা করে বলে, আমি এতক্ষণ ধরে খুঁজলাম, তবুও তো পাবে না, কারণ তোমার তো চোখ নাই। তোমার চোখ হাসে খাইছে। নেহাল গোজগোজ করতে করতে রুমের দিকে আগায়। আর চন্দ্রিকা ভাবে, এসব কি হচ্ছে তার সাথে?
সকাল সকাল নেহাল অফিসের জন্য বেরিয়ে যায়। কাজ টাজ সেরে চন্দ্রিকা ছাদে এসে বসে। ছাদটাও ছোট, চারপাশে কোনো রেলিং নেই, তবে এখানে লেখালেখি করতে ভালোই লাগবে তার। চেয়ার নিয়ে এসেছে, সাথে একটা ডায়েরি। এখন চলছে জুন মাস, আর মাত্র 8 মাস বাকি ফেব্রুয়ারির। অথচ উপন্যাসের একটা অক্ষরও লেখা হয়নি তার। চন্দ্রিকা আপন মনে বসে ধ্যানে ডুবে যায়। ভাবছে কোথা থেকে গুছাবে গল্পের। ঝিরিঝিরি বাতাস বইছে, পরিবেশ একেবারেই শান্ত। হঠাৎ করে ঝুপ করে পানিতে কিছু পড়ার শব্দ হয়। চন্দ্রিকা লাফিয়ে উঠে, চেয়ারে বসে থেকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। এখান থেকে স্পষ্ট পুকুরটা। পুকুরের পানি টলমল করছে মাঝোটায়। ওখানেই কিছু একটা পড়েছে নির্ঘাত। চন্দ্রিকার ভেতরের মন বলে, হয়তো নারিকেল পড়ছে। চন্দ্রিকা স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার ধ্যানে ডুবার চেষ্টা করে, কিন্তু হচ্ছে না আর। বারবার মনোযোগে বাধা ঘটছে। একসময় বিরক্তি নিয়ে সে উঠে পড়ে। ধাপোধাপ সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে ঘরে। কিছুই ভালো লাগছে না তার। একলা বাড়ি, সঙ্গী নেই কোনো। ডায়েরি ঘরে রেখে চন্দ্রিকা বাহিরে বের হয়। বাগানটায় ঘুরে ঘুরে দেখে, ফুলের গাছ নেই একটিও, কিছু বুনো গাছ আর হাবিজাবি গাছে ভরপুর। চন্দ্রিকা মনে মনে সিদ্ধান্ত নেয়, জায়গাটা পরিষ্কার করে একটা ছোট বাগান করবে এখানে। বাড়ির মূল ফটকে করা নাড়ার শব্দ ভেসে আসে। চন্দ্রিকা মুখ তুলে তাকায়। লম্বা পা ফেলে দ্রুত গিয়ে দরজা খুলে দেখে একজন প্রৌঢ়া মহিলা দাঁড়িয়ে। চন্দ্রিকা জিজ্ঞেস করল, কাকে চান? কাউকেই না। তোমরা কি এখানে নতুন এসেছো? চন্দ্রিকা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আর কেউ নেই বাসায়? আছে, আমি আর আমার স্বামী থাকি। এখন আপাতত ও অফিসে, তাই বাসায় আমি একাই। কথাটা শোনামাত্র মহিলার কপাল কুঁচকে আসে আপনা আপনি। তিনি বললেন, আমি জাবেদা। ওই যে দূরে যে বাড়িটা দেখছো, ওখানেই থাকি। সাথে 2 ছেলে, ছেলের বউ আছে। নতুন এসেছো তাই পরিচিত হতে এলাম। চন্দ্রিকা মুখে সৌজন্যমূলক হাসি ফুটিয়ে বলল, আসুন, ভেতরে আসুন, 1 কাপ চা খেয়ে যান। না না, আজ না, অন্য কোনো দিন। আজ আসি। মহিলা চলে যেতে নিয়ে আবার পেছনে ফিরে ব্যাক আসে। শোনো, সাবধানে থাকবে। যদি কোনো সমস্যা হয়, আমার বাসায় যেও। কেমন? চন্দ্রিকা এই সাবধানে থাকতে বলার অর্থ বুঝল না, তবুও ঘাড় কাত করে বলল, জি খালা, আজ আসি মা। মহিলা চলে গেলেন। চন্দ্রিকা দরজা আটকে ভেতরে আসে। আবারও একা লাগছে তার নিজেকে। দুপুরের পর গোসল সেরে নিজ রুমে আসে চন্দ্রিকা। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো আঁচড়াচ্ছিল আর গুনগুন করে গানের সুর তুলছিল। এমন সময় রুমের জানালা টাতরাক করে লেগে যায়। আদিকালের কাঠের জানালা ভীষণ শব্দ করে ওঠে। চন্দ্রিকা ভয়ে আঁতকে ওঠে। যখন বুঝল ব্যাপার খানা, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জানালাটা খুলে দেয়। বাহিরের পেলব রোদ্দুর অবশিষ্ট নেই। কালো মেঘে ভরা আকাশ, বাতাসও আছে মৃদুমন্দ। চন্দ্রিকা ভাবে, বৃষ্টি হবে। এর আগে বৃষ্টির সময়টায় চন্দ্রিকার একটা উত্তেজনা কাজ করত ভেতরে ভেতরে। ভালো লাগা কাজ করত। 1 কাপ কফি আর সামান্য কিছু ভাজাপোড়া নিয়ে বসে পড়ত জানালার পাশে। কিন্তু আজ একদমই উত্তেজনা লাগছে না, বরং লাগছে ভয়। এ বাসায় আসার পর সবকিছুই যেন চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। জানালা আটকে দেয় চন্দ্রিকা। রান্নাঘরে গিয়ে সেখানের জানালাও আটকায়। হঠাৎ একটা চাপা আওয়াজ শুনতে পায় সে। কান খাড়া করে শোনার চেষ্টা করলে বুঝে আওয়াজটা আসছে রান্নাঘরের দেয়াল থেকে। ভয়ে চন্দ্রিকার গলা শুকিয়ে আসে। চন্দ্রিকা কাপা শরীরে দেয়ালের কাছাকাছি যায়। কান রাখতেই শুনতে পায়, কে যেন ভেতরে আছে, গোঙাচ্ছে। সেই গোঙানির শব্দে তীব্র যন্ত্রণা, তীব্র কষ্ট স্পষ্ট। চন্দ্রিকা কাপা কাপা গলায় কয়েকবার বলে, কেউ কি আছেন? কে? কোনো সাড়া পাওয়া যায় না। হুট করেই গোঙানির আওয়াজ বন্ধ হয়ে যায়। ভয়ে শরীরের পশম সব কাটা কাটা হয়ে উঠেছে। চন্দ্রিকা একদম দেরি করে না, দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দেয়। বুকটা হাঁপড়ের মতো উঠছে নামছে। চন্দ্রিকা ফোন হাতে নিয়ে নেহালকে ফোন করে,
কিন্তু ওপাশ থেকে নেহালের সারা শব্দ নেই। ভয়ে আর আতঙ্কে চন্দ্রিকা কেঁদেই ফেলে। বাহিরে ততক্ষণে তাণ্ডব শুরু হয়ে গেছে। ঝড়ো হাওয়া উড়ে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে। কলিং বেল বাজে। চন্দ্রিকার হৃৎপিণ্ড আরেকবার জানান দেয় ভয়ের। ফোন রেখে কাঁপা কাঁপা পায়ে দরজার দিকে এগিয়ে জিজ্ঞেস করে, কে? ওপাশ থেকে ভারী মিষ্টি একটা কণ্ঠ ভেসে আসে। একটু দরজাটা খুলবেন আপু, আমি মনিকা। চন্দ্রিকা মনে আবার সাহস ফিরে পায়। তৎক্ষণাৎ দরজা খুলে দেখে নীল শাড়ি পরিহিতা একটা রূপবতী মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা অন্তঃসত্ত্বা। মনিকা বলল, বাহিরে খুব ঝড় হচ্ছে, একটু আশ্রয় পাওয়া যাবে? এ অবস্থায় কোথাও যেতে পারছি না। চন্দ্রিকা হাসিমুখে মেয়েটাকে ভেতরে আসতে বলে নিয়ে যায় সোফার রুমে। মনিকা বসতে বসতে বলল, এক গ্লাস পানি হবে? হ্যাঁ, আনছি এখনই। চন্দ্রিকা পানি এনে দেয়। তবে মেয়েটা খেল না। গ্লাস ভর্তি পানি টেবিলের উপর রেখে দিল। একাই থাকেন? না, আমার স্বামীও থাকে, এখন অফিসে আছে। চন্দ্রিকা অপর পাশের সোফায় বসল। কয় মাস? মনিকা লাজুক ভাবে বলল, -5 মাস। মেয়ে নাকি ছেলে? জানি না এখনো। আপনার প্রথমে কার শখ, মেয়ের নাকি ছেলের? মনিকার মুখ মলিন দেখায়। সে বলে, মেয়ের। কিন্তু ওর বাবার কোনোটাই শখ নেই। সে এই বাচ্চাটাই রাখতে চায় না। চন্দ্রিকা ভারী অবাক হয়ে বলে, মানে? আমি বিবাহিত না। মনিকার কথার আগামাথা কোনোটাই চন্দ্রিকার মাথায় ঢুকছে না। তাই সে বলে, একটু এক্সপ্লেন করবেন প্লিজ? আসলে ওর বাবা আমার প্রেমিক, মানে আমার বয়ফ্রেন্ড। বিয়ের স্বপ্ন দেখিয়ে আমার সত্তা কেড়ে নেয়। ভুল করে পেটে চলে এসেছে ও। আমি ওর বাবাকে বলতেই সে বলল, বাচ্চাটাকে নষ্ট করে দিতে। একটা পাপ লুকোতে গিয়ে আর কয়টা পাপ লুকাবো বলেন? বাসায় জানাই, বাবা মা আমাকে ত্যায্য করে, বাসা থেকে বের করে দেয়। চন্দ্রিকা অবাক হয়ে শুনছিল সবটা। কথার মাঝে এবার প্রশ্ন করে, তাহলে এখন কোথায় যাব জানি না, তবে আমার কপালে কি ঘটবে সেটা আমি জানি। বলেই কেমন করে হাসল মেয়েটা। চন্দ্রিকা পাল্টা প্রশ্ন করতে নিবে এমন সময় ফোন বাজে তার। একটু ওয়েট, ফোনটা নিয়ে আসি। উঠে গিয়ে বেডরুম থেকে ফোন নেয়। নেহাল ফোন করেছে। হ্যালো, তখন ফোন দিয়েছিলে? আমি মিটিংয়ে ছিলাম। আসলে কেমন জানি লাগছিল একা একা, তাই। এখন ঠিক আছো তো তুমি? হ্যাঁ আছি। একজন এসেছে, তার সাথেই গল্প করছিলাম। কে এসেছে? মনিকা নামের একটা মেয়ে। চেনা নেই জানা নেই, কাকে ঢুকতে দাও তুমি। সে কই? আছে সোফার ঘরে। তার সামনেই কথা বলছো? না, আমি তো বেডরুমে। একটা অপরিচিত মেয়েকে একা এক ঘরে বসিয়ে রাখছো কোন আক্কেলে? কখন কি নিয়ে দৌড় দিবে টেরও পাবে না। যাও এখনই সোফার ঘরে যাও। চন্দ্রিকা মুচকি হেসে সোফার ঘরে গেল। নেহাল একটু বেশিই চিন্তা করে সব সময়ে, কিন্তু সোফার ঘরে যেতেই তার কপাল দিয়ে ঘাম ছুটল। মেয়েটা সত্যিই নেই। মনিকাকে এদিক ওদিক খুঁজে চন্দ্রিকা বলল, সে নেই। হলো তো, এবার দেখো কি নিয়ে ভাগছে। একটু সেফ থাকবা না তুমি চন্দ্রি? চোর টোর বেড়ে যাচ্ছে ইদানিং। চন্দ্রিকা দৌড়ে দরজার কাছে এলো। দরজাটা ভেতর থেকে বন্ধ। তাহলে গেল কিভাবে? দরজা খুলে বাহিরের মেইন দরজার দিকে চোখ পড়তেই চন্দ্রিকার মনে পড়ে যায়, সে তো মেইন দরজা আটকে রেখেছিল। তবে মেয়েটা এলোই বা কিভাবে? চন্দ্রিকার হাত পা আবার কাঁপছে। বাহিরের ঝড় কমে এলেও বুকের ভেতরে ঝড় চলছে তার। চন্দ্রিকা অচেতন হয়ে পড়বে মনে হচ্ছে। কোনো রকমে নেহালকে বলল, নেহাল, প্লিজ বাড়ি এসো, আমি বোধ হয় সেন্স হারাবো। নেহাল বাড়ি ফিরে এলো 15 মিনিটের মাথাতেই। গুড়ি গুড়ি বৃষ্টিতে কাকভেজা হয়ে আছে সে। মুখ ফটকের দরজা কতক্ষণ টাকালো, কিন্তু চন্দ্রিকার কোনো সারা শব্দ নেই। বাধ্য হয়ে দেয়াল টপকে বাগান দিয়ে ঢুকে বাড়িতে গেল সে। দরজাটা হা হয়ে খুলে আছে। মাটিতে অগোছালো ভাবে পড়ে আছে চন্দ্রি। গাল দুটো শুকনো পানির দানায় ভরা। নেহাল অফিসে ফোন করে জানালো সবটা। দুদিনের ছুটি নিয়ে নেয় সে। চন্দ্রিকাকে পাজাকোলে করে বিছানায় এনে শোয়ায়। মাথায় পানি ঢেলে দেয়।
বিকেলের দিকে চন্দ্রিকার হুঁশ ফিরে আসে। পিটপিট করে চোখ খুলে নেহালকে দেখে স্বস্তি পায় সে। নেহাল বলে, এখন কেমন লাগছে? খুব ভালো। কি হয়েছিল চন্দ্রি, আমাকে খুলে বলো। চন্দ্রিকা সমস্ত ঘটনা একে একে মনে করে। তারপর ভাবে নেহালকে কি এসব বলবে, আর বললেই বা নেহাল কি বিশ্বাস করবে? তবুও নেহালকে মিথ্যে বলারও কিছু নেই। চন্দ্রিকা বলল, এই বাড়িটা কেমন জানি নেহাল, আমার সাথে অদ্ভুত অদ্ভুত কিসব ঘটতেছে। চোখের সামনে জিনিস রেখেও সারা ঘর খুঁজেও পাই না। আবার আজকে দুপুরে রান্নাঘরের দেয়াল থেকে কার যেন গোঙানি শোনা যাচ্ছিল। নেহাল চোখ কপালে তুলে প্রশ্ন করে, রান্নাঘরের দেয়াল থেকে? এরপরই তো ভয় পেয়ে তোমাকে ফোন করছিলাম, তুমি রিসিভ করনি। এরপরেই একটা গর্ভবতী মেয়ে এলো আমার বাসায়, মনিকা নাম। অনেকক্ষণ গল্প করার পর হঠাৎ দেখি মেয়েটা নেই। দেখো হয়তো চোর ছিল, সুবিধা করতে না পারায় চলে গেছে। কিন্তু নেহাল, মূল ফটকের দরজা বন্ধ ছিল। তাহলে ও আসলো কিভাবে? আর আমার ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ ছিল, তাহলে ও গেল কিভাবে? বলো। কথাগুলো শুনে নেহালও কম চিন্তিত হলো না, কিন্তু চন্দ্রিকাকে বোঝাতে বলল, চোরদের কাছে দেয়াল টপকে আসা যাওয়া তেমন কোনো ব্যাপার বলো? আমিও তো দেয়াল টপকে এসেছি। যাই হোক, তুমি এসব চিন্তা করো না, আমি চা বানাচ্ছি, খেয়ে একটু ফ্রেশ হও তুমি। তারপর পুকুর পাড়ে গিয়ে বসবো চলো। চন্দ্রিকা কিছুই বলল না, গুমোট মুখে উঠে গিয়ে ফ্রেশ হলো। নেহাল যত্ন সহকারে চা বানালো দুজনের জন্য। তারপর চন্দ্রিকাকে চা দিয়ে বলল, পুকুরের কাছে বসে খাবো, কেমন হবে? চন্দ্রিকা দায়সারা ভাবে বলল, ভালোই। ওরা বসে আছে পুকুর থেকে 7-8 হাত দূরে, নরম ঘাসের উপর। চন্দ্রিকা চুপচাপ বসে থেকে চায় চুমুক দিচ্ছে একটু পরপর। তাকে দেখতে মন মরা লাগছে। নেহাল বলল, এখনো ওসব ভাবছো চন্দ্রি? আমার একা একা ভালো লাগে না এখানে নেহাল। অফিস থেকে 2 দিন ছুটি নিয়েছি, 2 দিন তোমার সাথে থাকবো আমি। 2 দিন চোখের পলকেই ফুরিয়ে যাবে। কিন্তু এরপর? নেহাল নিশ্চুপ হয়ে কিছু একটা ভাবল। তারপর বলল, তোমার মাকে আসতে বলি, কিছুদিন থেকে যাবে। চন্দ্রিকা সায় জানায়, আসতে বলো। বেলা শেষের মৃদুমন্দ বাতাসে দুজনে চুটিয়ে গল্প করল কতক্ষণ। তারপর বাসায় এসে পড়ে রাতের রান্নাটা নেহালি করল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দ্রুতই শোবার ঘরে চলে যায় তারা। 2 দিন কেটে যায়। এই 2 দিনে কোনো অদ্ভুত ঘটনাই হয়নি চন্দ্রিকার সাথে। চন্দ্রিকার মনের ভয় দূর হয়ে গেছে। হতে পারে আসলেই সব তার মনের ভুল ছিল। কিন্তু সেই মেয়ে মনিকা, একটা প্রশ্নই রয়ে গেল। কথা ছিল কালকে রাতের গাড়িতেই চন্দ্রিকার মা গাড়িতে উঠবেন, কিন্তু আবহাওয়ার কারণে উঠতে পারলেন না। তাই সকালে গাড়িতে উঠেছেন। পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। নেহাল অফিস শেষ করে শাশুড়িকে নিয়ে একেবারে বাড়ি ফিরবে। নেহাল অফিস চলে গেলে চন্দ্রিকা গোছানো ঘর আবার গোছালো। গরুর মাংস ঝাল করে রান্না, পাতলা ডাল, বরবটি আলু দিয়ে ভাজি। রান্না শেষ করে গোসল সেরে ক্লান্ত শরীর এলিয়ে দিল বিছানায়। ঘড়িতে দুপুর 3টা। সময়ের সাথে সাথে চন্দ্রিকার চোখ লেগে আসে। সেই গোঙানোর শব্দটা আবারও হচ্ছে। রান্নাঘরের থেকে আসছে। চন্দ্রিকা হালকা পায়ে সেদিকে আগায়। রান্নাঘরের দেয়ালগুলো নেই, দেয়ালের জায়গায় অন্য রুমের দরজা। চন্দ্রিকা কাপা পায়ে দরজার দিয়ে ভেতরে ঢোকে। সেই নগ্ন মেয়েটি হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে খাটের উপর। 2 ছেলে তার জরায়ু করে তুলছে ক্ষতবিক্ষত। চন্দ্রিকা পেট মুছড়ে উঠে, হরহর করে বমি করে দেয় সে। ছেলে 2 চন্দ্রিকার দিকে তাকালো। ভয়ে চন্দ্রিকার চেহারা পাংশুটে বর্ণ ধারণ করেছে। পেছনে ফিরে যে দৌড়ে পালাবে সেটুকু শক্তি যেন নেই। থরথর করে কাঁপছে সে। ছেলে 2 এবার চন্দ্রিকার দিকে এগিয়ে আসে। বহু কষ্টে ভারী পা 2 তুলে 1 কদম পেছনে যেতেই ছেলে 2 হুড়মুড় করে এসে চন্দ্রিকার হাত খামচে ধরে। এবার গগনবিদারী চিল্লানি মারে চন্দ্রিকা, বাঁচাও বাঁচাও, অথচ কেউ বাঁচাতে এলো না। চন্দ্রিকাকে ফ্লোরে শুইয়ে ফেলে পশু 2 একটান দিয়ে পাজামা খুলে ফেলতেই চন্দ্রিকা চোখ মেলে তাকায়।
উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন। চন্দ্রিকার ঘাম ছুটে গেছে। লাফিয়ে বিছানায় উঠে বসে সে। মোবাইল হাতে নিতেই আরো চমকে যায়। বেলা ৩টা। সে তো শুয়েছিল ৩টার দিকে। এতক্ষণ কেটে গেল অথচ সময়ের নড়চড় নেই। কি অদ্ভুত। চন্দ্রিকা ডায়াল লিস্টে গিয়ে নেহালের নাম্বার বের করে। এমন সময় শুনতে পায় কারো গোঙানির আওয়াজ। ঠিক যেমনটা স্বপ্নে শুনেছিল। গায়ের রক্ত হিম হয়ে আসে চন্দ্রিকার। তবুও কোনো এক অজানা আকর্ষণের বলে এগিয়ে চলে রান্নাঘরের দিকে। দেয়ালগুলো থেকে আসছে শব্দটা। সেদিনের মতো চন্দ্রিকা আবারও জিজ্ঞেস করে, কে? আমার বাচ্চাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আল্লাহ, বাঁচাও কেউ আমাকে, প্লিজ, আমাকে ছেড়ে দাও রবিন। পুরো রান্নাঘর জুড়ে কথাগুলো ছড়িয়ে পড়ে। চন্দ্রিকা বিস্ময় হতবিহ্বল। রোবটের মতো কতক্ষণ দাঁড়িয়ে থেকে এক ছুটে বাগানে চলে এসেই মাটিতে লুটিয়ে পড়ে। মিস্টার নেহাল, কনগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। নেহাল আর তার শাশুড়ি সন্ধ্যার দিকে বাসায় ফিরে দরজায় কড়া নাড়ে অনেকক্ষণ। অথচ চন্দ্রিকা খুলছে না দেখে নেহাল টেনশনে পড়ে যায়। দেয়াল টপকে বারান্দায় আসতেই চক্ষু চড়ক গাছ। চন্দ্রিকা মাটিতে বেহুশ হয়ে আছে। তখনই তাকে নিয়ে হাসপাতালে আসা হয়। আর ডক্টররা তাকে শোনায়, চন্দ্রিকা প্রেগন্যান্ট। এই জন্যেই এত ঘন ঘন অজ্ঞান হওয়া। নেহাল স্বস্তির নিঃশ্বাস ফেলে। চন্দ্রিকার এক হাত মুঠোয় ভরে কেবিনে বসে আছে সে। চন্দ্রিকা চুপচাপ শুয়ে আছে মুখ ঘুরিয়ে। একদিক থেকে খুশি লাগলেও আবার টেনশন হচ্ছে তার। ও বাসায় কিছু একটা তো নিশ্চয়ই আছে। কিন্তু কি? চন্দ্রিকার মা সরবানু বললেন, বাবা নেহাল, তোমার আর চিন্তা করতে হবে না, আমি আছি তো। আমি চন্দ্রিকার পুরোপুরি খেয়াল রাখবো এখন। রাতের বেলা চন্দ্রিকাকে নিয়ে বাড়ি ফিরে আসে নেহাল। রাতের খাওয়া দাওয়া সেরে চন্দ্রিকা আর নেহাল ঘুমিয়ে পড়ে। চন্দ্রিকার মা সরবানু জেগেছিলেন। থালাবাসন ধুয়ে রান্নাঘরটা গুছাচ্ছিলেন এমন সময় কারো গোঙানির আওয়াজ কানে ভেসে আসে। আওয়াজটা হচ্ছে খুব আস্তে আস্তে, কিন্তু রাত আর চারপাশ একেবারে নির্জন দেখে আওয়াজটা জোরেই শোনা যাচ্ছে। চন্দ্রিকার মা ভ্রু কুঁচকে আসে। সে দ্রুত কাজ গুছিয়ে নিজের থাকার রুমটায় চলে আসে। চন্দ্রিকার মুখে বারবার গোঙানির শব্দ শোনা যায়। কথাটা শুনতে শুনতে তার অবচেতন মনেও শুনতে পাচ্ছেন তিনি। দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে পড়েন। লাইট নিভানো, কিন্তু ড্রিম লাইট জ্বলছে। মিনিট 15 কেটে যায়। চোখ লেগে এসেছে তার। এমন সময়ে একটা তীক্ষ্ণ কণ্ঠ তার কানে এসে বাজে। কেউ হাউমাউ করে কাঁদছে। আবার চুপ। আবার গোঙাচ্ছে। আবার হাউমাউ করে কাঁদছে। কি অদ্ভুত। চন্দ্রিকার মা ধর্মরিয়ে উঠে বসেন। এসব হচ্ছেটা কি? চারিদিকে চোখ বুলাতে গিয়ে বারান্দায় তার নজর এঁটে যায়। খোলা চুলে নীল শাড়ি পরিহিতা একটা মেয়ে দাঁড়ানো। কে ও? সরবানুর ভেতরের আত্মা কাঁপতে থাকে। কোনোমতে জিজ্ঞেস করল, কে ওখানে? চন্দ্রি, তুই? উত্তর এলো না। হঠাৎই একটা দমকা হাওয়া এলো আর মেয়েটা বাতাসের সাথে মিলিয়ে গেল যেন। সরবানু এবার আর ঘরে থাকতে পারেন না। দৌড়ে গিয়ে চন্দ্রিকা নেহালের বেডরুমের দরজায় জোরে জোরে করাঘাত করে। চন্দ্রিকা ঘুমালেও নেহাল জেগে ছিল অফিসের কাজের জন্য। এভাবে দরজায় শব্দ শুনে অনেকটা ভড়কে যায় সে। চন্দ্রিকারও ঘুম ছুটে গেছে। উঠে বসে নেহালের গা ঘেঁষে। নেহাল বলল, ভয় নেই, আমি দেখছি। নেহাল এসে দরজা খুলতেই সরবানু ভেতরে ঢুকে কেঁদে ফেলে। বাবা, এই বাসায় কিছু একটা আছে। জিনের দখলে আছে এই বাসা। নেহাল অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? আমি রান্নাঘরে কাজ করছিলাম, অনেক শব্দ পাই তখন, গোঙানোর আওয়াজ। আমি ভাবলাম হয়তো চন্দ্রিকার কথা শুনতে শুনতে আমার মাথায় এসব ঢুকে গেছে, তাই শুনতেছি। পরে রুমে এসে শুইলাম। তারপর কিছুক্ষণ বাদেই শুনলাম কেউ হাউমাউ করে কাঁদছে, আবার গোঙাচ্ছে। আমি ভয় পেয়ে উঠে বসি। দেখি বারান্দায় কেউ দাঁড়িয়ে, নীল শাড়ি পরা একটা মেয়ে। এ পর্যায়ে চন্দ্রিকা মুখ খুলে। সেদিন মনিকা নামের যে মেয়েটা এসেছিল, ওর পরনেও নীল শাড়ি ছিল। নেহাল চন্দ্রিকার দিকে তাকিয়ে আবার চন্দ্রিকার মার দিয়ে তাকায়। বলে, তারপর হঠাৎ বাতাস এলো, আর বাতাসে মেয়েটা মিলিয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম। নেহাল কিছুই বলল না।
ভারী টেনশন হচ্ছে তার। চন্দ্রিকার মা আসতে পারল না আর কি সব বলছে। তবে সত্যিই কি এই বাসায় কিছু আছে? আর যদি থেকেই থাকে তবে সেটা কেন নেহাল ফেস করছে না? নেহাল সাথে পাঁচে অঙ্ক মেলাতে পারে না। তার কেন জানি এসব কিছু মিথ্যা মনে হয়। চন্দ্রিকার মা বলল, কালকেই একটা হুজুর নিয়ে আসবে, বুঝছো? নেহাল মাথা কাত করে সম্মতি জানায়। বাকি রাতটা চন্দ্রিকার মা আর চন্দ্রিকা খাটে ঘুমিয়ে আর নেহাল নিচে ঘুমিয়ে পার করে। পরের দিন সকাল সকাল নেহালকে উঠায় চন্দ্রিকার মা, বলে, হুজুর আনব, চলো। এত সকালে? সকালে আসাই ভালো। যে অবস্থা বাড়ির, কখন কি ঘটে যায় কে জানে। নেহাল উঠে ফ্রেশ হতে যায়। বাথরুম থেকে বের হয় কাচুমাচু হয়ে। প্রচণ্ড পেটে ব্যথা করছে তার। চন্দ্রিকা আর চন্দ্রিকার মা ধরে ধরে তাকে বিছানায় এনে শোয়ায়। হুজুর আনতে আর যাওয়া হয় না কারোরই। সারা সকাল দুপুর তীব্র পেটে ব্যথায় নেহালের অবস্থা খারাপ। চন্দ্রিকা হাসপাতালে নিতে চাইলে নেহাল বলে, কাল অফিসে ভাজাপোড়া খাওয়া পড়ছিল বেশি, বোধ হয় গ্যাস্ট্রিকটা বেড়েছে। হাসপাতালে যাওয়া লাগবে না, গ্যাস্ট্রিকের ওষুধ খেলেই চলবে। চন্দ্রিকাও তাই ভেবে আর হাসপাতাল যায় না। ওষুধ খাওয়ায়, বিকেলের আগে আগে ব্যথা সেরে যায়। নেহাল চন্দ্রিকা যেন হাঁফ ছেড়ে বাঁচে। চন্দ্রিকা রাগী গলায় শাসায়, আর কখনো যদি ভাজাপোড়া খাও তবে আমার থেকে খারাপ কেউ হবে না। নেহাল বাচ্চাদের মতো করে হাসে, যার অর্থ শত সমস্যা হলেও ভাজাপোড়া দেখলে নিজের মাথা ঠিক রাখতে পারে না সে। সেদিনকার মতো ব্যথা কমে গেলেও পরদিন সকালে আবারও একই ব্যথা। তবে পরের দিন এত তীব্র হয় না, হালকা চিনচিনে ব্যথা। নেহাল পাত্তা দিল না। ব্যথা নিয়েই দিব্যি অফিস করে পুরো দিন। তারপর দুদিন সুস্থ ছিল সে, কোনো ব্যথা হয়নি। এদিকে চন্দ্রিকা বা চন্দ্রিকার মাও আর কোনো কিছুর সম্মুখীন হয়নি। তাদের মন থেকেও ভয়টা কেটে গেছে। দিন যাচ্ছিল ভালোয় ভালোয়, কিন্তু কে জানত যে সামনে কত বড় ঝড় আসতে চলেছে। নেহালের পেট ব্যথা দিনকে দিন বাড়ছিল। এভাবেই কাটল দীর্ঘ 1 মাস। এই 1 মাসে চন্দ্রিকা বা তার মা আর কিছুই দেখেনি বা শোনেনি। একদম স্বাভাবিকভাবে কেটেছে তাদের জীবন। আর তাই 3 দিন আগে চন্দ্রিকার মা গ্রামের বাড়ি চলে যায়। যাওয়ার আগে বলে গেছেন 1 মাস পর আবার আসবেন তিনি। একেবারে চন্দ্রিকার ডেলিভারি পর্যন্ত থাকবে। 3 দিন পর হঠাৎই প্রচণ্ড পেটে ব্যথায় কাতর নেহালকে নিয়ে চন্দ্রিকা ভয় পেয়ে যায়। নেহালের কোনো কথা না শুনে হাসপাতালে নিয়ে আসে তাকে। আর হাসপাতালে এসে কি শুনল? সে প্রেগন্যান্ট। হাসপাতাল থেকে বাসায় আসার পর থেকেই চন্দ্রিকা কেঁদে যাচ্ছে একনাগাড়ে। নেহাল বলল, চন্দ্রি, এভাবে কাঁদাটা তোমার বাবুর জন্য ভালো না। এফেক্ট পড়তে পারে বাচ্চার উপর। প্লিজ বি স্ট্রং। কিছুই হয়নি, আমরা কালকেই অন্য হাসপাতালে যাব। চন্দ্রিকার কান্না তবু থামল না, তবে কমল। সে উঠে গিয়ে ফ্রেশ হয়, মুখে চোখে পানি দেয়। তারপর দুপুরের রান্না করতে ঢোকে। গরম ভাতের সাথে মাছ ভাজা, ব্যাস এটুকুই। রান্না শেষে চুলো মুছার সময় চন্দ্রিকা কান খাড়া করে শোনার চেষ্টা করে কিছু একটা। আবারও সেই গোঙানোর শব্দ, তবে এবার শব্দটা খুবই প্রকটভাবে হচ্ছে। চন্দ্রিকার ভয়ার্ত মন আরো ভয় পায়। জোর গলায় নেহালকে ডাকে। নেহাল আসতেই চন্দ্রিকা বলল, কথা বলিও না, কান খাড়া করে শুনো। নেহাল কিছুই বুঝল না, তবুও দেয়ালের কাছে কান খাড়া করে শোনার চেষ্টা করে। শব্দটা সেও এবার শুনতে পেল। নেহাল হতভম্ব। এটা কি সত্যি নাকি তার মনের ভুল? প্রশ্নবিদ্ধ চোখে চন্দ্রিকার দিকে তাকাতেই চন্দ্রিকা বলল, শুনছ, দেখলা আমি বামা কেউই মিথ্যা কথা বলি নাই। প্রথম থেকেই এমন একটা শব্দ শোনা যেত। নেহাল প্রত্যুত্তরে বলল, খিদা লাগছে চন্দ্রি, ভাত বাড়ো, আমি তোমার কাছেই দাঁড়িয়ে আছি। সারা বিকেল রাত কাটল স্বাভাবিকভাবে, তবে অস্বাভাবিক পেটে ব্যথা নিয়ে। রাতের বেলা চন্দ্রিকা নেহাল গভীর ঘুমে। হঠাৎ একটা খুটখুট শব্দে নেহালের ঘুম ভেঙে যায়। নড়েচড়ে উঠে বসে সে। শব্দটার উৎস সামনের বারান্দা থেকে। নেহাল ড্রিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেল বারান্দার দরজার কাছে একটা 2-3 বয়সী বাচ্চা দাঁড়িয়ে।
সেই দরজায় কিছু একটা দিয়ে আঘাত করে করে শব্দটা সৃষ্টি করছিল। নেহাল বিস্মিত চোখে কতক্ষণ তাকিয়ে থাকে সেদিকে। ধীরে ধীরে তার পুরো শরীর ভয়ের শিকলে বাঁধা পড়ে। হৃদযন্ত্র অত্যন্ত দ্রুত গতিতে চলছে। নেহাল পাশ ফিরে চন্দ্রিকাকে যে ডাক দিবে সেটাও ভুলে গেছে যেন। হঠাৎ বাচ্চাটা তাকায় নেহালের দিকে। তারপর এক ছুটে দৌড়ে নেহালের দিকে আসে। নেহাল ভয়ে জমে যায়, পাথরের মতো জমাট হয়ে তাকিয়ে থাকে চুপচাপ। বাচ্চাটা যখন নেহালের পেট বরাবর ঢুকে যায় নেহাল সেন্সলেস হয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে চন্দ্রিকার চেঁচামেচিতে। নেহাল, উঠো নেহাল, প্লিজ উঠো নেহাল। নেহাল ধর্মর করে উঠে বসে। কি হইছে তোমার পেট? নেহাল পেটের দিকে তাকাতেই আঁতকে উঠে। তার পেট এতটা ফুলে গেছে যেন দেখে মনে হচ্ছে 8 মাসের বাচ্চা ভেতরে। চন্দ্রিকা একনাগাড়ে কেঁদে চলেছে। নেহাল দ্রুত ফোন নিয়ে ডক্টর আদিত্যকে ফোন করে। সবটা জানায় তাকে। তিনি বললেন, আমি নিজেই আজকে ফোন করতাম আপনাকে। বোর্ড মিটিং বসেছিল কালকে। আপনার পেট থেকে বাচ্চাটাকে সিজারের মাধ্যমে বের করা হবে। তারপর তাকে নিয়ে গবেষণা করব আমরা জানতে চাই যে একজন পুরুষ কিভাবে প্রেগন্যান্ট হয়। আপনি আজকে দুপুরে হাসপাতালে চলে আসুন। নেহাল ফোন কেটে দেয়। কি জানি কি হচ্ছে এসব তার সাথে। কিন্তু আদিত্য যা বলেছে তাই করা ঠিক হবে। আপাতত এই বোঝা শেষ হইতে পারছে না। এত বড় পেট নিয়ে দম ফেলাটাও যেন কষ্টকর। বাচ্চাটাকে বের করতে হবে যেভাবেই হোক। তারপর আস্তে আস্তে এসবের ব্যাখ্যা খোঁজা যাবে। দুপুরের পরে হাসপাতালে যায় একা চন্দ্রিকা। নেহাল এত বড় পেট নিয়ে আসার সাহস পায়নি। মানুষ হয়তো তাকে ঘিরে রাখত। তবে চন্দ্রিকা বলেছে সে আসার সময় ডক্টর আদিত্যকে নিয়ে আসবে। রিসিপশনে গিয়ে ডক্টর আদিত্যর সাথে অ্যাপয়েন্টমেন্ট করাতে গিয়ে বর্ষর চমক খায় চন্দ্রিকা। দ্রুত প্যাসেজে এসে ফোন করে নেহালকে বলে, ডক্টর আদিত্য আজকে সকালে নাকি ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে। নেহাল বাকরুদ্ধ হয়ে পড়ে। ঠিক তখনই একটা তীব্র কান্নার আওয়াজ কানে এসে লাগে। নেহাল চন্দ্রিকাকে বলল, তুমি দ্রুত বাসায় আসো চন্দ্রিকা, কেউ কান্না করছে। তুমি রুম থেকে বের হও না। আমি আসছি, প্লিজ দ্রুত আসো। চন্দ্রিকা ফোন রেখে দ্রুত নিচে যায়। পাঠাও নেয়। গাড়িতে বসে কল করে তার শাশুড়িকে। আগাগোড়া সবকিছু বলে। নেহালের মা ফাতিমা বেগমের শ্বাসকষ্ট হলো যেন সব শুনে। হাঁসফাঁস করতে করতে বলল, এতদিন আমাদের কিছু জানাওনি কেন? আমি আসছি, এক্ষুনি আসছি। চন্দ্রিকা বাড়ি ফিরে আসার 20 মিনিটের মাথায় নেহালের মা আর ছোট ভাই চলে আসে। নেহালের বাবা নেই। 6 বছর আগেই তিনি মারা গেছেন। নেহালের বিশাল পেট দেখে ফাতিমা বেগম কেঁদে ফেলেন। আর নেহালের ছোট ভাই শিমুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর আরও একজন আসে বাসায়, যাকে নেহালের মাই আসতে বলেছেন। তিনি হুজুর, খুবই নামকরা একজন। বাড়িটায় ঢুকতেই হুজুর বলল, এখানে ও আছে, নেহালের ঠিক পেছনে। নেহাল চমকে পেছনে তাকায়, কাউকেই দেখে না। হুজুর বলল, এখন দেখবে না তোমরা, কিন্তু আমি তার উপস্থিতি বুঝতে পারছি। হুজুর চোখ বন্ধ করেন, বিড়বিড় করে কিছু একটা পরে বাড়ির আনাচে কানাচে ফু দেন। নেহালের পেটে ফু দেন, তাতে পেট ব্যথা কমে একেবারে শূন্যের কোঠায় আসে। হুজুর বললেন, কে তুমি? সামনে আসো, বলো কি চাও? কেন এই ছেলেটাকে কষ্ট দিচ্ছ? কথার মাঝেই বেল বেজে ওঠে। মূল ফটকে কেউ একজন দাঁড়িয়ে আছে। হুজুরের মনোনিবেশে বাধা পায়। চন্দ্রিকা গেট খুলে দিয়ে আসে। দূরের বাসার জাবেদা খালা এসেছে। সাহস করে উনিও ঘরে ঢুকেন আজ, কেননা ভেতরে হুজুর আছেন। হুজুরকে সালাম প্রদান করে নেহালের দিকে তাকাতেই আঁতকে উঠল। জাবেদা খালা বললেন, আমি জানতাম এমন কিছুই হবে, আর তাই চন্দ্রিকাকে সেদিন সাবধানে থাকতে বলেছিলাম। যদি মনিকা আমাদের কিছু করে, সেই ভয়ে চন্দ্রিকাকে সবসত্যিটা বলতে পারিনি। কিন্তু চন্দ্রিকার জন্য আমার টেনশন হতো সবসময়, তাই আজকে দেখতে আসছিলাম ওকে। হুজুর বললেন, বিনা ভয়ে আপনি বলুন, কি জানেন আপনি? জাবেদা বলতে শুরু করেন, -12 বছর আগের কথা।
আমার স্বামী তখন নতুন নতুন আমাদের বাসা বানিয়েছেন এখানে। এই বাড়িটা তখন পুরোপুরি বানানো হয়নি, কোনোমতে বাউন্ডারি দিয়ে রুম তোলা ছিল। বাড়িওয়ালার ছেলে রবিন একটা মেয়ে নিয়ে এখানে উঠেছিল। মেয়েটার নাম ছিল মনিকা। আমি প্রায় দেখতাম মেয়েটা মনমরা হয়ে বাগানে হাঁটাহাঁটি করত। একদিন সাহস করে এগিয়ে আসি, এই সেই নানান কথায় জানতে পারি মেয়েটা প্রেগন্যান্ট। অথচ রবিনের সাথে তার এখনো বিয়ে হয়নি। মনিকার কথা রবিনের ফ্যামিলি জানত না। রবিনকে বারবার বললেও নাকি সে আজ বলবে কাল বলবে এইসব বলে বলে পার করে দিত। মনিকার ফ্যামিলি মেয়ের গর্ভবতী হওয়ার কথা জেনেই মনিকাকে বের করে দেয়। তাই মনিকা রবিনের এই বাড়িতে এসে আশ্রয় নেয়। রবিন নাকি বারবার প্রেসার দেয় বাচ্চাটাকে নষ্ট করার জন্য, কিন্তু মনিকা করতে চাইতো না। এরপরের একদিন আমি হঠাৎ করেই খেয়াল করি মনিকাকে আর দেখি না, বাগানেও দেখি না। একদিন সকালে হাঁটতে বের হচ্ছিলাম, দেখি রবিন কাচুমাচু হয়ে কোথাও যাচ্ছে। তাকে মনিকার কথা জিজ্ঞেস করলে সে বলল মনিকা নাকি গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়েছে। আমার কেন জানি কথাটা বিশ্বাস হলো না, তবুও কিছু বললাম না। রবিন সেই যে গেল, আর এবাড়ির মুখোমুখি হতে দেখিনি। তারপর বাড়িওয়ালারা এসেছিল, বাড়ি কমপ্লিট করে। তারা কয়েক মাস থাকার পর চলে যায়। কেন যায় আমি জানি না। এরপর যে কয়টা পরিবার এখানে এসেছে, ভাড়া থেকেছে, সবাই এই বাসায় মনিকাকে দেখেছে। তাদের পুরুষদের প্রেগন্যান্ট জনিত এরকম সমস্যা হয়েছে। এরপর তারা সেই বাচ্চা কি করত, কি হতো আমি জানি না হুজুর। জাবেদা থামেন, সবার ভেতরেই টান টান উত্তেজনা। এরই মাঝে চন্দ্রিকা বলল, মনিকাকে আমি দেখেছি, নীল শাড়ি পরনে, গর্ভবতী অবস্থায় এসেছিল সে। তার বাচ্চা যে তার প্রেমিক মানতে চায় না সে ব্যাপারেও বলেছিল, কিন্তু তখন আমি বুঝিনি সে মানুষ নয়, একজন আত্মা। আমি যখন নেহালের সাথে ফোনে কথা বলার জন্য অন্য রুমে যাই, ফিরে এসে তাকে আর পাইনি। আর নেহাল আর আমি ভেবেছিলাম সে চোর, কোনো সুবিধা করে উঠতে পারেনি তাই চলে গেছে। হুজুর কিছুক্ষণ চুপ থেকে উঠে দাঁড়ালেন, বললেন, আমি রাতে আসব, কিছু জিনিসের প্রয়োজন আমার। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন। শিমুল হুজুরকে এগিয়ে দিতে বেরিয়ে যায়। আর নেহালের হঠাৎ করেই আবার ব্যথা শুরু হলো। হুজুর এলো সন্ধ্যার একটু পর। নেহাল পেটে ব্যথায় কাতর তখন। চন্দ্রিকা আর নেহালের মা কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলেছেন। হুজুর এসে তাদের শান্ত হতে বললেন। সোফায় বসে বিড়বিড় করে কিছু একটা পরে সারা রুম হেঁটে হেঁটে ফু দিতে লাগলেন। একটা কাপড়ের থলিতে গুঁড়ো মাটির ন্যায় কিছু একটা এনেছিলেন উনি, সেটা বিছিয়ে দিতে লাগলো পুরো বাড়িটাই। তারপর আবার গিয়ে শান্ত ভঙ্গিতে সোফায় বসলেন। মনিকা, সামনে আসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। মনিকা, সামনে আসো। বারান্দায় হঠাৎই কেউ হু হু করে কেঁদে উঠল। নেহাল দু হাত দিয়ে চন্দ্রিকা আর তার মায়ের হাত শক্ত করে চেপে ধরে আছে। মনিকা ধীরে ধীরে বারান্দা থেকে রুমের ভেতর এলো। নীল শাড়ির আঁচলটা মাটিতে অগোছালো ভাবে পড়ে আছে। দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় সে। চোখমুখ দেখে মনে হচ্ছে সে না জানি কত কষ্টের মাঝেই বসত গড়ছে। মনিকাকে কোনো প্রশ্নই করতে হলো না, তার আগেই সে বলা শুরু করল। আমার বিশ্বাস ছিল রবিন আমাদের সন্তানকে মেনে নিবে। সেই বিশ্বাসের জোর নিয়েই ওর সাথে সংসার পাচ্ছিলাম। অথচ একদিন আমার সাথে অনেক কথা কাটাকাটি করতে লাগলো রবিন। তার চাওয়া একটাই, হাসপাতালে গিয়ে বাচ্চাটাকে এবর্ট করতে হবে। কোনোভাবেই যখন রাজি হচ্ছিলাম না, রবিন আমার চোখের সামনেই পুরো পরিবর্তন হয়ে গেল। আমাকে ধরে বেঁধে খাটে বেঁধে ফেলল। এখন যেখানে রান্নাঘর তখন ওখানে আরেকটা রুম ছিল। সেই রুমেই বাঁধা অবস্থায় পড়েছিলাম আমি। রবিন কাউকে ফোন করে আসতে বলে। কিছুক্ষণ বাদেই ওর একটা ফ্রেন্ড আসে যে ডাক্তার। রবিন তাকে বলল আমার বাচ্চা এবর্ট করাতে। ছেলেটা রবিনকে বলেছিল, এসব করে কি লাভ, তার চেয়ে ভালো বাচ্চাটাকে পৃথিবীতে আনা হোক। রবিন তখন তার উপরেও চেতে যায়। সে নিজেই আমার জরায়ুর মধ্যে কাঁচি দিয়ে ক্ষতবিক্ষত করে তুলছিল। আমার মুখে কাপড় বাঁধা ছিল, তাই হাজার চিল্লানোর পরেও সে চিল্লানি কারো কানে গেল না।
একটা চাপা গোঙানি হয়ে রইল। মনিকা থামল, ওর গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। চোখ মুছে চন্দ্রিকাও। তার কেন জানি মনিকার জন্য খুব কষ্ট হচ্ছে খুব। মনিকা আবার শুরু করল, যেই মানুষটাকে ভালোবেসে আমার সবটাকে বিলিয়ে দিয়েছিলাম, যাকে নিয়ে স্বপ্ন গড়তে শুরু করেছিলাম, সেই মানুষটা আমাকে এভাবে ঠকাবে, আমার স্বপ্ন ভেঙে ফেলবে। আমি বুঝতেই পারিনি। আমার বাচ্চাটাকে কেটে কুটে একেবারে শেষ করে ফেলল। একদিকে প্রচুর যন্ত্রণা, অন্যদিকে চোখের সামনে বাচ্চা শেষ হওয়ার শোক, মানতে পারিনি। তাই আমিও পারি জমায় ওপারে। আমার মৃত্যুর পর রবিন আর তার বন্ধু ভয় পেয়ে যায়। আমাকে কই ফালাবে, কই লুকাবে, ভাবতে ভাবতে পেছনের পুকুরটার কথা মাথায় আসে ওদের। মৃত্যুর দিন আমি এই নীল শাড়ি পরেই ছিলাম, আর সেই শাড়িসহ আমাকে কলসি বেঁধে ডুবিয়ে দেওয়া হয় পুকুরে। মনিকা দীর্ঘশ্বাস ছাড়ল। চন্দ্রিকা বলল, এই জন্যেই কি পুকুরের রং এত নীল? মনিকা উত্তর না দিয়ে মৃদু হাসল। হুজুর বললেন, তাহলে এরা কি দোষ করেছে? কেন এদের শাস্তি দিচ্ছ? আমি এদের শাস্তি দিতে চাইনি, কিন্তু এছাড়া আর উপায় ছিল না আমার। রবিন আমাকে মারার পরে ওই বাসায় কয়েকদিন থাকে। তখন আমার অস্তিত্ব দেখে ও ভয় পেয়ে যায়। হুজুর এনে পুরো বাড়িটাকে বন্ধ করে ফেলে। তারপর ও এখান থেকে চলে যায়। আমি চাইলেও এই বাড়ির বাহিরে যেতে পারি না। আমার ওকে চাই। তাই এই বাসায় যারাই আসতো সবাইকে দেখা দিতাম, কিন্তু তারা আমাকে কখনো ডাকেনি, আমার ইচ্ছেটা শুনেনি, বরং হুজুর ডেকে আমার ক্ষতি করতে চাইতো। হুজুর বললেন, কি চাও তুমি? এই বাড়ি থেকে মুক্তি পাওয়া। আমি রবিনের কাছে যেতে চাই। ও আমার সাথে আর আমার সন্তানের সাথে যা করেছে তার হিসেব ওকে দিতেই হবে। তাহলে তাই হবে। এই বাড়ির চারকোনায় 4টা পেরেক গাঁথা আছে, সেসব আমি তুলে ফেলব। আর নেহালের পেটে যে বাচ্চা, সেটা রবিনের পেটে চলে যাবে। মাঝ দিয়ে চন্দ্রিকা বলল, তাহলে ডাক্তার আদিত্যকে কেন মারলে? যদি না মারতাম, ও অপারেশন করে বাচ্চাটাকে বের করে ফেলত, তখন আর তোমরা হুজুর ডাকতা না, আর না আমার আশা সম্পূর্ণ হতো। মনিকা হাওয়ায় মিলিয়ে গেল। হুজুর ফোন করে তার 2জন ছাত্রকে ডেকে আনলেন। তারপর তারা দোয়া পড়ে পেরেকগুলো তুলে নিল। সাথে সাথেই নেহালের পেট হালকা হয়ে এলো, একেবারে স্বাভাবিক আগের মতো। হুজুর একটা জানালায় পানি ছিটিয়ে দিলেন। বললেন, কাল সকালে যদি জানালার রং নীল দেখো তবে ভাববে মনিকা এখনো আছে। আর যদি নীল না দেখে সাদাই দেখো তবে বুঝবে সে আজীবনের জন্য চলে গেছে। পরের দিন সকালে জানালার রং সাদাই দেখা গেল। বোঝা গেল মনিকা নামের মেয়েটা আজীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে। মাস 2 পরে চন্দ্রিকার চেকআপের জন্য তাকে নিয়ে হাসপাতালে আসে নেহাল, কিন্তু ডাক্তারের দেখা মিলল না। ওয়েটিং রুমে অনেকক্ষণ ওয়েট করার পরেও যখন ডাক্তার দেখাতে পারল না তখন চন্দ্রিকা বিরক্ত হয়ে বলল, নেহাল, বাসায় চলো তো। আর কতক্ষণ? নেহাল দ্বিগুণ বিরক্তির গলায় বলল, তুমি একটু বসো, আমি দেখে আসি কি হইছে। আজকে ডাক্তাররা সব কই? নেহাল রিসিপশনে গিয়ে খোঁজ নেয়, ডক্টর মিথিলা কোথায়? অ্যাপয়েন্টমেন্ট ছিল উনার সাথে, তাকে পাবেন না, সে আজকে প্রচুর ব্যস্ত আছে। একটা রোগী মারা গেছে আমাদের এখানে, লোকটা প্রেগন্যান্ট ছিল। নেহাল ভ্রু কুঁচকে ফেলে, মানে? লোক আবার প্রেগন্যান্ট হয় কিভাবে? জানি না, তবে সে 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। আজকে সকালে বাচ্চা সিজার করার সময় মারা গেছে। নেহালের কেমন যেন অঙ্ক মিলল টাইপ ফিলিং হলো। জিজ্ঞেস করে, রোগীর নাম কি ছিল? রবিন। রবিন মাহমুদ। নেহাল দীর্ঘশ্বাস ফেলল। মনিকা তার বদলা তাহলে নিয়েই নিল। বাচ্চা কি হয়েছে? না, সিজার করার পর তার পেটে কোনো বাচ্চাই পাওয়া যায়নি। নেহাল একদমই অবাক হলো না, এমনটাই যেন হওয়ার ছিল। সমাপ্ত।